পররাষ্ট্র উপদেষ্টা আমাকে বললেন যে ওয়ার্ল্ড ব্যাংক যা বলবে তাই করতে হবে। আমি বললাম ভাই, ওয়ার্ল্ড ব্যাংক কি আমাদের ফাদার মাদার? যা বলবে তাই শুনতে হবে, আর্গুমেন্টাল পয়েন্টে আসুক। সরকারকে সুস্পষ্ট বার্তা দিল সেনাবাহিনী। সেনাবাহিনী সরকারকে সুস্পষ্ট বার্তা দিয়েছে। অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে আমাদের জানার অত্যন্ত আগ্রহ ছিল, সেই আগ্রহের নিরসন হয়েছে সেনাবাহিনীর এক ব্রিফিং এ। আমি ডক্টর আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি, যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই কি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চেপে ধরতে চাই? শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে, এটার শেষ কোথায় আমরা জানি না। ইউনূস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে। ইউনূস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই। মূল কথা, আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে। এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি, তো দেখতে থাকুন ভিডিওটি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগেই কি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চেপে ধরতে চাইছে? দর্শক, এই প্রশ্নটা কেন করলাম? করার একটি কারণ আছে। একটি শিরোনাম দেখে দর্শক এই প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। শিরোনাম হচ্ছে, বাংলাদেশে সব সাংবাদিকের স্বাধীনতা এবং অধিকার নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র। খেয়াল করেন তো, ঠিক এই ধরনের কথা কিন্তু শেখ হাসিনার আমলের শেষের দিকে মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকের স্বাধীনতা, এগুলো নিয়ে যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণ তৎপর ছিল। পিটার ডি হাস মনে আছে, একাধিকবার কিন্তু এই মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলছেন, এবং এটি একটা বড় ধরনের চাপ ছিল আওয়ামী লীগ সরকারের উপর বা শেখ হাসিনা সরকারের উপর। এখন কিন্তু এই চাপটা শুরু হলো অন্তর্বর্তী সরকারের উপর দিয়ে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস যার প্রধান। ইতিমধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দেখেছেন যে তারা একটি বিবৃতি দিয়েছে এবং বলেছে যে আওয়ামী লীগের লোক সন্দেহ করে বা আওয়ামী লীগের লোক বলে যে যাদেরকে পিটুনি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে বা কারাগারে পাঠানো হয়েছে, তার ব্যাপারে তারা পূর্ণাঙ্গ একটি তদন্ত চায়। এটাও একটা বড় চাপ যে সেদিন 10 তারিখে নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সমাবেশ ডেকেছিল 3টায়, কিন্তু সেই সমাবেশ তারা করেনি। তার আগে প্রতিরোধ করা হয়েছে, কিন্তু আশেপাশ থেকে বিভিন্ন জনকে আওয়ামী লীগের নাম দিয়ে তাদেরকে পেটানো হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনী অনেককে অ্যারেস্ট করে, অন্তত 55 জনের খবর এসেছে যে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এই ব্যাপারটা তারা মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছে এবং তার তদন্ত চায়। ঠিক এই খবরটার পাশাপাশি আরেকটি খবর আসছে গণমাধ্যম, যে গণমাধ্যমের ব্যাপারে সম্পাদক পরিষদ একটি বিবৃতি দিয়েছে, বলেছে যে ঢালাও ভাবে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হচ্ছে, এটা মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ, এবং বলা হচ্ছে যে কোন কোন সম্পাদকেরও অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। এই ব্যাপারে তারা প্রতিবাদ জানিয়েছে। খবরে বলা হচ্ছে, বাংলাদেশে সব সাংবাদিকের স্বাধীনতা ও অধিকারের প্রতি যেন যথাযথ সম্মান দেখানো হয় তা নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। দেখেন, এখনো কিন্তু বাইডেন প্রশাসন, তারপর ট্রাম্প প্রশাসন যখন আসবে, তখন তাদের মুখপাত্রের বক্তব্যের ধরন যদি আরো তীব্র হয়, কড়া হয়, সেটা কি সামাল দিতে পারবে? সেনাবাহিনী সরকারকে সুস্পষ্ট বার্তা দিয়েছে। অনেকগুলো বিষয় যেগুলো নিয়ে আমাদের জানার অত্যন্ত আগ্রহ ছিল, সেই আগ্রহের নিরসন হয়েছে সেনাবাহিনীর এক ব্রিফিং এ। বুধবার দেয়া ওই ব্রিফিং এর মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। মিলিটারি অপারেশনস ডাইরেক্টরের স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান তিনি ব্রিফিং করে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। 17 সেপ্টেম্বর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় সেনাবাহিনীকে। সারা দেশে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয়। সর্বশেষ উদাহরণ হিসেবে যদি আমরা বলি, মোহাম্মদপুরে যে সন্ত্রাস এবং নৈরাজ্য শুরু হয়েছিল, তা কিন্তু সেনাবাহিনীর একাধিক ক্যাম্পের মাধ্যমে পরিচালিত অভিযানের মধ্য দিয়ে অনেকটাই প্রশমিত হয়েছে। সুতরাং এক্ষেত্রে সেনাবাহিনীর অবশ্যই কৃতিত্ব রয়েছে। এখন অনেকের মধ্যে প্রশ্ন যে সেনাবাহিনী কি অনন্ত সময় ধরে মাঠে থাকবে? তাহলে পুলিশ বাহিনীকে শক্তিশালী বা কার্যকর করার কি কোনো উদ্যোগ গ্রহণ করবে না এই সরকার? এই পরিপ্রেক্ষিতে একটা বিষয় সুস্পষ্ট করেছে সেনাবাহিনী, যে বিষয়ে মানুষ খুব করে জানতে চাইছিল যে সেনাবাহিনী আর কতদিন মাঠে থাকবে। স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে সরকারি সিদ্ধান্তে। সরকারি সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী কতদিন মোতায়েন থাকবে। এটা একটা সুস্পষ্ট বা একটা সোজা সাপটা উত্তর। আপনারা জানেন যে গত জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলন শুরু হবার পর পতিত আওয়ামী লীগ সরকার সেনাবাহিনী মোতায়েন করে। শুধু তাই নয়, সেনাবাহিনীকে তারা ছাত্র জনতার এই আন্দোলন দমন করবার জন্যও নির্দেশ দেয়। এখন এই
নির্দেশ প্রদানের সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে আগস্টের শুরুর দিনগুলোতে সেনাবাহিনীর মাধ্যমে কারফিউ জারি করা হয়েছে। 5ই আগস্ট সরকারটির পতনের পর সেনাবাহিনীকে আর ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি। শুধু ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি তো, বরং তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। একটা উদ্ভূত পরিস্থিতিতে বা পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনী যেন বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে, সেজন্যই মূলত তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়। সেই বিচারিক ক্ষমতাটি এখনো বলবৎ রয়েছে, কারণ 17ই সেপ্টেম্বর এই বিচারিক ক্ষমতাটি দেওয়া হয়েছিল। সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর থেকে নভেম্বর, এই সময়টি শেষ হবে 17ই নভেম্বর, মানে আর 3 দিন পর সেনাবাহিনীর বিচারিক ক্ষমতার মেয়াদ শেষ হবে। তাহলে সরকার কি সিদ্ধান্ত নেবে? এই বিচারিক ক্ষমতাটি কি তাদের উপর বলবৎ থাকবে? আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে যে এর বাইরে অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই, কারণ আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ এখনো তার মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে পারেনি। বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে তা মোকাবেলার জন্য সেনাবাহিনীকেই পাঠাতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী একটা ভূমিকা রাখার চেষ্টা করছে। এইরকম পরিস্থিতিতে আগামী 17ই নভেম্বর এই অন্তর্বর্তী সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাও একটা দেখার বিষয়। এই প্রেক্ষাপটেই কিন্তু ইন্তেখাব হায়দার খানকে প্রশ্ন করা হয়েছিল যে আর কতদিন আপনারা মাঠে থাকবেন। তখন তিনি বলেছেন এ বিষয়ে সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। একটা প্রশ্ন যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার পরে সেটা ইতিবাচক হয়েছে না নেতিবাচক হয়েছে, এই বিষয়ে প্রিয় দর্শক আপনাদের মতামত আমরা নিতে চাই। পররাষ্ট্র উপদেষ্টা আমাকে বললেন যে ওয়ার্ল্ড ব্যাংক যা বলবে তাই করতে হবে। আমি বললাম ওয়াই? ওয়ার্ল্ড ব্যাংক কি আমাদের ফাদার মাদার? যা বলবে তাই শুনতে হবে। আর্গুমেন্টাল পয়েন্টে আসুক আমার সাথে। আমি ওনাদের বললাম আমি পারবো না, আপনারা করলে করে নেন। আমার একার দৃঢ়তার জন্য তারা বিশ্ব ব্যাংকের এজেন্ডা পূরণ করতে। তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময়ে যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি, এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিকস জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন।